50 টাকা কেজির পেঁয়াজ এক সপ্তাহে বেড়ে 75। ঊর্ধ্বমুখী চিনি তেলের দরও এক মাস আগেও আসার কথা শোনাতে পারছে না মন্ত্রণালয়। শুল্ক প্রত্যাহারকে এনবিআরকে অনুরোধ। রূপপুরের পর এবার দক্ষিণাঞ্চলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার কাছে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। সুযোগ পেলে বিনিয়োগ করতে চায় কোরিয়াও। রাজারবাগ দরবার শরীফের পীর দিলনুরের দুর্নীতির অভিযোগ তদন্তে কোনো বাধা নেই। শুনানিতে হাইকোর্ট। জঙ্গিবাদে মদত ছিল কিনা খতিয়ে দেখার নির্দেশ। ই কমার্সের নামে একের পর এক প্রতারণা। 60 প্রতিষ্ঠানের তালিকা সিআইডির হাতে। টাকা ফেরতের দাবিতে কিউকমের গ্রাহকদের মানববন্ধন। এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি না হতেই ঝরছে প্রাণ। গত বছরের চেয়ে রোগী বেড়েছে 20 গুণ। আবহাওয়ার পরিবর্তনে বেড়েছে এডিসের ঘনত্ব। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। 50 টাকা কেজির পেঁয়াজ এক সপ্তাহে বেড়ে 75 টাকা। তেল লিটারে মিলত 148 টাকা, এখন গুনতে হচ্ছে 158 টাকা। ঊর্ধ্বমুখী চিনি ডালের দরও। ভোগ্যপণ্যের বাজারের এ অবস্থায় অসহায় ক্রেতারা দুষছেন পর্যাপ্ত মনিটরিংয়ের অভাবকে। দ্রব্যমূল্যের বাজারে যেন লেগেছে আগুন। হঠাৎ করে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। নুন আনতে যাদের পান্তা ফুরোয়, বাজার থেকে তারা ঘরে ফিরছে প্রায় শূন্য ব্যাগ নিয়ে। আমাদের এখন চলাফেরা খাইতে কষ্ট হয়ে যেতেছে, কারণ আমরা দিন আনি দিন খাই। যদি এইভাবে দাম বাড়ে তাতে এই যে আমি তো কিছু কিনতেই পারছি না, আমি তো ওদেরকে বারবার দাম জিজ্ঞেস করে চলে যাই। সপ্তাহখানেক আগেও পেঁয়াজের কেজি ছিল 50 টাকা, এখন সেটা 75 টাকা। 148 টাকার সয়াবিন তেল 10 দিনের ব্যবধানে 158 টাকা। আর সরিষার তেলে কেজি প্রতি বেড়েছে 40 থেকে 50 টাকা। মোটা মসুরের ডাল 70 টাকা থেকে হয়েছে 90 টাকা। চিনির দামও বেড়েছে কেজি প্রতি 20 টাকা। এছাড়াও আটা, ময়দা ও আদা রসুন সহ প্রায় প্রতিটি মুদি পণ্যের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। পেঁয়াজ, আদা, রসুন, মসুরের ডাল, সয়াবিন তেল, চাউল বাড়ে নাই, এমন কোনো জিনিস নেই। খুচরা বিক্রেতারা বলছেন বাজারের এই নাভিশ্বাস পরিস্থিতিতে অসহায় তারাও। কাস্টমার যেভাবে আমাদেরকে বলে আমরা ওইভাবে উত্তর দিই না। আমরা হয়তো নর্মালে থাকি বা লাভটা একটু কম করি। মার্কেটে মাল কিনতে গেলে দেখা গেল যে বাজার রেট একটু বেশি, তখন বেশি তাই না বেশি ব্যস্ত। আর ক্রেতারা বলছেন সরকারের পর্যাপ্ত মনিটরিং এর অভাবেই এই পরিস্থিতি। সরকারের একটু নজর দেওয়া উচিত যে কোথায় ত্রুটিটা আছে। বাজার সিন্ডিকেট হয়ে গেছে, এই জন্য এটাকে তদারকি করতে হবে। হঠাৎ করে কেন এই দাম বৃদ্ধি তা সঠিকভাবে বলতে পারছেন না খুচরা কিংবা পাইকার বিক্রেতারা। আসলে কি বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে এই দাম বৃদ্ধি, নাকি বাজার পড়েছে কোনো সিন্ডিকেটের কবলে? ধোঁয়াশা কিন্তু থেকে যাচ্ছে। তবে ক্রেতারা বলছেন এই অবস্থা চলতে থাকলে রাস্তায় নামতে হবে মধ্যবিত্তদেরও। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী এক মাস দ্রব্যমূল্যের বাজার পরিস্থিতি নিয়ে সুখবর নেই বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। সকালে এক বৈঠকে পেঁয়াজের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের নির্দেশনা দিয়ে এনবিআরকে মন্ত্রণালয় চিঠি দিয়েছে বলে জানানো হয়। এছাড়া চিনি ও তেলের ওপর থেকে অ্যাডভান্স ট্যাক্স প্রত্যাহারের নির্দেশনাও দেয়া হয়েছে। কয়েক মাস ধরেই নিত্যপণ্যের দাম লাগামহীন। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। বাণিজ্য সচিবের সভাপতিত্বে সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন। এতে এনবিআর, টিসিবি, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। পেঁয়াজ সহ সভায় ভোজ্য তেল, চিনি ও মসুর ডালের মূল্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এইচএম শফিকুজ্জামান এসব পণ্যের আন্তর্জাতিক বাজার মূল্য ও বর্তমান পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরেন। এছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা জানানো হয় সভায়। ইন্ডিয়ায় বৃষ্টি হয়েছে দেখে আমাদের এখানে পেঁয়াজের বাজার অস্থির হয়ে গেছে। ইন্টারন্যাশনাল প্রাইস বৃদ্ধি পেয়েছে 11% ওভারঅল এক মাসে। পেঁয়াজের ট্রাকে ওখানে যাতে স্পেশাল অ্যারেঞ্জমেন্টে আসতে পারে আমরা মনিটর করছি।
আগামী 4 মাসের জন্য পেঁয়াজের উপর থেকে শুল্ক এবং চিনি ও তেলের উপর থেকে অ্যাডভান্স ট্যাক্স প্রত্যাহারে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশনা দেওয়ার কথা বলেন বাণিজ্য সচিব। দেশে স্বয়ংসম্পূর্ণ না হওয়া পর্যন্ত এসব পণ্যের সংকট থাকবে বলে মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী। এনবিআরকে অনুরোধ করা হয়েছে বিশেষত পেঁয়াজের যে শুল্ক আছে 5%, সেই শুল্ক প্রত্যাহার করার জন্য, তেল এবং চিনির উপরের শুল্ক বা যেটা অ্যাডভান্স ট্যাক্স আছে সেটা প্রত্যাহারের জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, এই সময় উৎপাদন হয় না, সাধারণত নভেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে আসবে বাজারে। তো তার আগে এই 1 মাস হয়তো পেঁয়াজের মূল্য বেশি থাকার সম্ভাবনা। পেঁয়াজের যে ব্যাপারটা আসছে দিক থেকে চেষ্টা করছি যাতে করে কন্ট্রোলে রাখা যতদূর সম্ভব। তবে আমাদের যতদিন পর্যন্ত আমরা স্বয়ংসম্পূর্ণ হব না ততদিন কখনো কখনো আমাদের কিছুটা ক্রাইসিসের মধ্যে পড়তে হবে, কিন্তু কৃষি মন্ত্রণালয় চেষ্টা করে চলেছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে ভারত ও তুরস্ক থেকে ইতিমধ্যে 15,000 মেট্রিক টন পেঁয়াজ সংগ্রহ করা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আবারও আলোচনায় দেশের দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ। পাবনার রূপপুরের পর দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে দেশটির পরমাণু সংস্থা বাংলাদেশকে এক্ষেত্রে সহযোগিতা করবে। এদিকে সুযোগ পেলে কোরিয়াও বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। রাশিয়া বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হয় 2013 সালে এই চুক্তির মাধ্যমে। সে সময় পরমাণু শক্তিধর দেশটির সঙ্গে বাংলাদেশে একটি নিউক্লিয়ার প্রকল্প বাস্তবায়নে স্টেট এক্সপোর্ট ক্রেডিট চুক্তি স্বাক্ষর করে দুদেশ। তারই আলোকে দেশটির প্রত্যক্ষ আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুরে শুরু হয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। 2017 সালে এর মূল নির্মাণ কাজ শুরুর পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের রাষ্ট্রীয় পরিকল্পনার কথা বলে আসছিলেন। সবশেষ রোববারও তিনি একই প্রসঙ্গে কথা বলেন রূপপুরের প্রথম ইউনিটের চুল্লি স্থাপনের অনুষ্ঠানেও। এই পাওয়ার প্ল্যান্টটা হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণাঞ্চলে জায়গা খুঁজছি, আর একটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা। যেহেতু রাশিয়ার সহযোগিতায় পরমাণু প্রকল্পটি বাস্তবায়নের পথে অনেকটাই এগিয়েছে, তাই দেশে দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও দেশটির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের ডিজি অ্যালেক্সি লিখাচেভ। এই সৌজন্য সাক্ষাতে দেশটিকে পরমাণু খাতে আরও সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোসাটম প্রধান বলেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতে তার দেশ আরও সহযোগিতা করতে চায়। রূপপুরের নির্মাণযোগ্য ও বাস্তবায়নের সময়সীমা সম্পর্কেও শেখ হাসিনাকে অবহিত করেন অ্যালেক্সি লিখাচেভ। এদিকে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ যজ্ঞে আগ্রহ দেখিয়েছে কোরিয়াও। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সোমবার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সুযোগ পেলে কোরিয়াও বিনিয়োগ করতে চায় পরমাণু বিদ্যুতে। Obviously Korea will be very interested in finding opportunity in this country when it comes to the second site of nuclear power plants. I'm not sure about the financial capability. কোরিয়ান দূত জানান, পরমাণু প্রযুক্তিতে তার দেশ এখন বিশ্বে তৃতীয় অবস্থানে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। চলে গেলেন 21শে পদকপ্রাপ্ত নাট্যাভিনেতা ডক্টর ইনামুল হক। সাংস্কৃতিক অঙ্গনে শোক, কাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা। দুর্নীতির অনুসন্ধান বন্ধে রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুরের আবেদনে সাড়া দেননি দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে দুদকসহ 3টি সংস্থা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে পারবে। এর আগে ভুয়া মামলার ফাঁদে ফেলে হয়রানি ও সম্পত্তি আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছিল মানবাধিকার কমিশন। দুদক বলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পীরের বিরুদ্ধে। ভুয়া মামলায় ফাঁসিয়ে হয়রানি ও সম্পত্তি দখলের অভিযোগ ওঠে রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে। সিআইডির এক প্রতিবেদনে বলা হয়েছে, এরকম 800টি ভুয়া মামলা করেছে রাজারবাগ।
তদন্তে নামে জাতীয় মানবাধিকার কমিশনও। তাদের তদন্তেও উঠে আসে অনিয়মের নানা তথ্য। দৌরাত্ম্য বন্ধে রাজারবাগ পীরের সব আস্তানা বন্ধের সুপারিশও করে কমিশন। সিআইডি ও মানবাধিকার কমিশনের দুটি রিপোর্ট আমলে নিয়ে পীর দিল্লুর রহমানের দুর্নীতি তদন্তে দুদককে নির্দেশ দেন উচ্চ আদালত। জঙ্গিবাদে মদদ দেয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে বলা হয়। উচ্চ আদালতের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে পীর দিল্লুর। শুনানি শেষে হাইকোর্টের আদেশে বহাল রাখা হয়। ফলে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে কোনো বাধা রইল না। পীর সাহেবের বিরুদ্ধে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সম্পদের বিরুদ্ধে হাইকোর্ট যে তদন্তের নির্দেশ দিয়েছে এটি চলতে কোনো বাধা নাই। দুর্নীতি দমন কমিশন, কাউন্টার টেররিজম সেল এবং একই সাথে সিআইডি তাদেরকে যে রিপোর্ট দিয়েছে তারা তদন্ত করে রিপোর্ট দায়ের করবেন 30 নভেম্বরের মধ্যে। এতে কোনো বাধা থাকলো না এখন আর। দুদকের আইনজীবী বলছেন, আদালতের আদেশ হাতে পেলে নেওয়া হবে রাজারবাগ পীরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ। রাজারবাগের পীরের যে শত শত কোটি টাকা, সেই সম্পদ, এই সম্পদের উৎসগুলো সম্পর্কে আগামী 30 নভেম্বরের ভিতরে একটা প্রতিবেদন দাখিল করতে বলেছে। কপিটা পায়নি, তবে তারা অর্ডারের কপি পাওয়ার সাথে সাথেই তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। এদিকে রাজারবাগ পীরের বিরুদ্ধে মামলা করায় হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীদের আইনজীবী। নিরাপত্তার জন্য থানায় জিডিও করেছেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ই কমার্সের নামে একের পর এক বেরিয়ে আসছে কোটি কোটি টাকা প্রতারণার তথ্য। সন্দেহজনক লেনদেনে জড়িত 60টি প্রতিষ্ঠানের তালিকা করেছে সিআইডি। এর মধ্যে 32টির বিরুদ্ধে তদন্তও চলছে। এদিকে গ্রাহকের 50 কোটি টাকা আত্মসাতের ঘটনায় টিকিট.কমের পরিচালক সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ইউকম ও থলে.কমের 6 জনকে গ্রেফতার করেছে সিআইডি, যাদের বিরুদ্ধে রয়েছে গ্রাহকের 2.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। নামি দামি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য 50% ছাড়ে দেওয়ার প্রতিশ্রুতি, সেই সঙ্গে নানা লোভনীয় অফার। 30 দিনের মধ্যে পণ্য দেওয়ার কথা বলে শত শত গ্রাহকের কাছ থেকে 2.5 কোটি টাকা নিলেও পণ্য দেয়নি ই কমার্স প্রতিষ্ঠান উইকম ও থলে.কম। একইভাবে অনলাইন টিকেটিং এজেন্সি 24.com আত্মসাৎ করেছে গ্রাহকের 50 কোটি টাকা। এই 3 ই কমার্স প্রতিষ্ঠানের 8 জনকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানায় সিআইডি। প্রতিষ্ঠানের মালিক মূলত একজনই, একটি হচ্ছে থলে.কম আর একটা হচ্ছে উইকম.কম। এই দুটি প্রতিষ্ঠানের প্রচুর গ্রাহক আছেন, যে গ্রাহকরা দীর্ঘদিন যাবৎ তাদের কাছ থেকে পণ্য কিনেছেন, টাকাও দিয়েছেন, কিন্তু পণ্য সরবরাহ পান নাই, টাকাও ফেরত পাওয়া যায়নি। ই কমার্স প্ল্যাটফর্মের সুযোগ নিয়ে প্রতারক চক্র গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করছে। অনলাইন প্ল্যাটফর্মে একটা কমন ট্রেন্ড দেখতে পাচ্ছি যে প্রতারণামূলক কর্মকাণ্ডের পরিমাণটাই বেশি হয়ে যাচ্ছে। আরেক ই কমার্স প্রতিষ্ঠান রিং আইডি 2008 সাল থেকে এখন পর্যন্ত গ্রাহকের কাছ থেকে প্রায় 1000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অস্বাভাবিক ডিসকাউন্টে পণ্য বিক্রি ও ই ওয়ালেটের মাধ্যমে শুধু সেপ্টেম্বর মাসেই 200 কোটি টাকা রিং আইডির অ্যাকাউন্টে যায়। প্রায় 100 কোটি টাকার মতো প্রতি মাসেই ইনজেক্ট হয়েছে, ভিতরে গেছে টাকা। সেপ্টেম্বর মাসে হাইয়েস্ট অ্যামাউন্ট ছিল, এটা মোর দেন 200 crore এক মাসে। গ্রাহকের টাকা লোপাট প্রতিরোধে অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে বলেও জানিয়েছে সিআইডি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন কিউকমের গ্রাহকরা। বিকেলে রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধন থেকে গ্রাহকরা জানান, গেটওয়ে পেমেন্ট প্রতিষ্ঠান ফস্টারের কাছে কিউকমের গ্রাহকদের 397 কোটি টাকা আটকে আছে। এ সময় মানববন্ধনে ই কমার্স প্রতিষ্ঠান বন্ধ না করে আইনি কাঠামোতে এনে ব্যবসার সুযোগ এবং গ্রাহকদের পাওনা দ্রুত পরিশোধ সহ 7 দফা দাবি জানান তারা। রাজধানীতে কমছেই না ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হতে না হতে ঘটছে মৃত্যুর ঘটনাও। দেশে গত বছরের চেয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে 20 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় এবছর এডিসের বিস্তার বেড়েছে। 5ম শ্রেণীর ফাতেমা আক্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। ফাতেমার মা বলছেন, আগের চেয়ে ফাতেমার অবস্থা তুলনামূলক ভালো। শরীর অনেক দুর্বল, পড়তে পারে না, খাওয়া দাওয়া কিছু করে না। আল্লাহ মেডিকেল নিয়ে আসছে, আল্লাহ দিলে সুস্থ হয়েছে। পরীক্ষা করে দেখলো যে ডেঙ্গু হয়েছে, কিন্তু ওখানে তো ভর্তির কোনো অপশন নেই, বললো যে এখানেই ভর্তি করতে হবে।
তারপর সারাদিন ঘুরে টুরে এখানে এসে ভর্তি করছি। আজকে 3 দিন এখানে। রাজধানী জুরাইনের ফাতেমা হয়তো সুস্থ হয়ে বাড়ি যাবে 2-1 দিনের মধ্যে, কিন্তু একই এলাকার 10 বছর বয়সী খাদিজা হেরে গেছে ডেঙ্গুর কাছে। গত মাসে এই হাসপাতালে ভর্তির একদিন পরেই মারা যায় সে। মিটফোর্ডে প্রায় 70টি শয্যার মধ্যে অর্ধেকেরও বেশি শয্যায় ভর্তি আছে ডেঙ্গু রোগী। লং সেভাইছে, তারপর জ্বর উঠছে, তারপর আমার বরিশাল ভর্তি করাইছি, তারপর বরিশাল দিয়ে ঢাকা। এবার জ্বর আসার পর শরীর ব্যথা ছিল অনেক, প্রচুর পরিমাণে। 103-2 এরকম আর কি, যেটা সব খুবই অবস্থা খারাপ ছিল। এই হাসপাতালে ঢাকার চেয়ে বেশি ভর্তি আছেন বাইরের জেলার রোগীরা, অর্থাৎ ডেঙ্গু ছড়িয়েছে দেশব্যাপী। 2019 সালে যেটা ছিল যে আমাদের আপনার যে ডেঙ্গুর সংখ্যা অফিসিয়াল সংখ্যা 1 লাখ ছাড়িয়ে গেছিল, আর 20 সালে এসে আসলে সংখ্যাটা অনেকটা কমে গেছিলো। আর এখন 2021 সালে এসে আবার ডেঙ্গু মহামারীটা আবারও অনেক বেশি এখন বৃদ্ধি পেয়েছে আর কি। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হন প্রায় 1,500 মানুষ, কিন্তু চলতি বছর এই সংখ্যা 20,000-এরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে হিডিস নিয়ন্ত্রণে আসছে না। জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বেই তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাতের প্যাটার্ন পরিবর্তিত হচ্ছে। এবছর আমরা যেটি দেখছি, অক্টোবর মাসেও বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে এডিস মশার ঘনত্ব বাড়ছে এবং ডেঙ্গুও কমছে না। ডেঙ্গু থেকে বাঁচতে সিটি কর্পোরেশন ও জনগণকে আরও উদ্যোগী হবার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উন্নয়ন আর ভালো আচরণ দিয়ে বিএনপির অপপ্রচারের জবাব দেবে আওয়ামী লীগ। যাদের ঘরে গণতন্ত্র নেই তারা দেশের গণতন্ত্র নিয়ে কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী বছর কর্ণফুলী টানেল, বাস র্যাপিড ট্রানজিট, এই 4টা প্রকল্প, মেগা প্রকল্প যখন উদ্বোধন হবে, বিএনপি সমালোচনার মুখ জনগণই বন্ধ করে দেবে। তাদের আর সমালোচনার কোনো জায়গা থাকবে না। সম্মেলন না করে কেন্দ্রীয় সম্মেলন করবে, ঘরে বসে কমিটি করবে। গণতন্ত্রে তাদের ঘরেই গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র কি করে? 1 নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজেশনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের তিনি আরও বলেন, ক্লিন ফিডের পর এবার ডিজিটালাইজেশনের বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। ডিজিটালাইজেশন না হওয়ার কারণে যেটি হচ্ছে, সরকার রাজস্ব হারাচ্ছে বছরে প্রায় 2,000 কোটি টাকা। তারাই বলেছিলেন যে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে করেন, 1 তারিখ থেকে করেন। আমি সেটি আবার স্মরণ করিয়ে দিই তাদেরকে, সংশ্লিষ্ট সবাইকে। তবে ডিজিটালাইজেশন করার জন্য আমরা বদ্ধপরিকর। চট্টগ্রাম সেনাবাহিনীর বহরে যুক্ত হলো যুক্তরাষ্ট্র থেকে আনা 2টি অত্যাধুনিক হেলিকপ্টার। এখন থেকে দুর্গম এলাকায় দ্রুত চিকিৎসা ও জরুরি রসদ পৌঁছে দেওয়া যাবে সহজে। সকালে সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ চট্টগ্রামে আর্মি এভিয়েশনে ফরওয়ার্ড বেজের উদ্বোধন করেন। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। কর্মচঞ্চল চট্টগ্রামের পতেঙ্গায় স্থাপন করা আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেজে ভোরের আলো না ফুটতেই একের পর এক সেনা হেলিকপ্টার অবতরণ করছে। সবশেষ হেলিকপ্টারে আসলেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। যে কোনো ইস্যুতে বৃহত্তর চট্টগ্রাম স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ হলো। এতদিন এখানে সেনাবাহিনীর কোনো এভিয়েশন বেস যেমন ছিল না বিশেষায়িত কোনো হেলিকপ্টারও। 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের অংশ হিসেবে এই হেলিকপ্টার কেনা এবং ফরওয়ার্ড এভিয়েশন বেস স্থাপন। বর্তমানে এর বহরে উল্লেখযোগ্য সংখ্যক ফিক্সড উইং এবং রোটারি উইং এয়ারক্রাফট যুক্ত হয়েছে, যা সমগ্র দেশ এবং দেশের বাইরে দুর্যোগ মোকাবেলা ও আভিযানিক কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত উপযোগী। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা অত্যাধুনিক বেল 407 GXI হেলিকপ্টার দুটি নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এই হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় চিকিৎসা সহায়তা, মিশন পরিচালনা ও সীমিত আকারে জরুরি রসদও সরবরাহ করা যাবে। চট্টগ্রাম ফরওয়ার্ড বেজ স্থাপনের ফলে একদিকে যেমন আমাদের রেসপন্স টাইম কমে আসবে, অন্যদিকে তেমনি বিমান অপারেশন খরচও উল্লেখযোগ্য হারে কমবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে সেনা সদস্যদের সহায়তা দিতে চট্টগ্রাম ছাড়াও উত্তরের জনপদ লালমনিরহাটে আর্মি ফরওয়ার্ড বেস প্রতিষ্ঠা করা হয়েছে। সর্বশেষ এই বাহিনীর বহরে যুক্ত হয়েছে 4th জেনারেশনের হেলিকপ্টার
আর এর মাধ্যমে এই বাহিনীর সক্ষমতা আরও বাড়বে। চট্টগ্রামের আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস থেকে কমল দে, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু। মন্দিরে মন্দিরে বিহিত ও অঞ্জলি নিবেদনে দেবীর আবাহন। করোনা মুক্তির 21 পদকপ্রাপ্ত নাট্যাভিনেতা ডক্টর ইনামুল হক মারা গেছেন। বিকেল 3টার দিকে নিজ বাসায় মারা যান তিনি। আজ শিল্পকলা একাডেমিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে। গুণী এ অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনয়ের সাথেই ছিল তার আজন্ম বসবাস। জীবনব্যাপী নিমগ্ন এই গুণী অভিনেতা অভিনয়কে কেবল পেশা হিসেবে নয়, নিয়েছিলেন শিল্পবোধে উৎসাহী মনকে তৃপ্ত করার মাধ্যম করে। শুরুটা মঞ্চ থেকে। নটরডেম কলেজে পড়াশোনাকালীন সময়ে প্রথমে মঞ্চে অভিনয় করেন। 1968 সালে বুয়েট ক্যাম্পাসেই নাগরিক নাট্য সম্প্রদায়ের যাত্রা শুরু হয়। ওই দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। বুড়ো শালিকের ঘাড়েরও, দেওয়ানগাজীর কিচ্ছা, নুরুল দিনের সারা জীবন সহ আরও বহু নাটকে অভিনয় করে স্মরণীয় হয়ে আছেন তিনি। 1995 সালে প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যাঙ্গন নামে আরও একটি নাট্যদল। লিখেছেন বহু মঞ্চ এবং টেলিভিশন নাটক। টেলিভিশন নাটকেও জনপ্রিয় ছিলেন তিনি। গুণী এই অভিনেতা শারীরিকভাবে সুস্থই ছিলেন। সোমবার দুপুরে খাবারের পর ছিলেন বিশ্রামে। আরাম কেদারায় বসে আকস্মিকভাবে মৃত্যু হয় তার। ডক্টর ইনামুল হকের মৃত্যুর খবর শুনে ছুটে আসেন দীর্ঘদিনের শিল্পবন্ধু, সহকর্মী, ভক্ত অনুরাগীরা। শেষ বিদায়ের কালে বন্ধু পরিজনরা জানিয়েছেন কান্না ভেজা বিদায়ী অভিবাদন। একজন অভিনেতা হিসেবে, একজন নির্দেশক হিসেবে, একজন সংগঠক হিসেবে এবং একজন নাট্যকার হিসেবে সারাটা জীবন তিনি শিল্পীর ভেতরেই ছিলেন। শিল্পীর একটা পরিবার তিনি গড়ে তুলেছিলেন। যেভাবে তিনি আজকে চলে গেলেন শুনলাম, ওটাও নীরবেই চলে যাওয়া, প্রশান্তির মধ্য দিয়ে। আমরা ডক্টর এনামুল হককে একজন গুণী নাট্যজন হিসেবে চিরদিন মনে রাখব। শিল্পকলা একাডেমিতে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সকাল 11টায় ইনামুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর বনানী কবরস্থানে শায়িত হবেন ডক্টর ইনামুল হক। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। ঢাকের বাদ্যের সঙ্গে উলুধ্বনি, কাঁসর ঘণ্টা বাজিয়ে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। মন্দিরে মন্দিরে ঢাক ঢোল পিটিয়ে অঞ্জলি দিয়ে দেবীকে আবাহন করেন ভক্তরা। এবছর দেবী আসছেন ঘোড়ায় চড়ে আর যাবেন দোলায় করে। আফরোজা মৌটুসির রিপোর্ট। কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ক্ষণে ক্ষণে উলুধ্বনি, শঙ্খ, কাঁসা আর ঢাকের শব্দ জানান দিচ্ছে উৎসবের। ষষ্ঠীর সকালে দেবী দুর্গাকে বেলতলায় আবাহন করা হয়েছে। দেবী আজকে মা ষষ্ঠী রূপে তিনি পূজা গ্রহণ করছেন এবং ষষ্ঠী রূপে তার দেবী ষষ্ঠী তার মধ্যে প্রবেশ করেছেন। সন্তানদের মঙ্গল কামনায় দেবী দুর্গার আরাধনায় অঞ্জলি দেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের বিশ্বাস, দেবী দুর্গা এবার সকল রোগ শোক দূর করে পৃথিবীতে শান্তি বয়ে আনবেন। এখানে বোধন পূজা হবে, বিকালে আমরা মাকে বরণ করব। রণমূর্তি ধারণ করে আসছি, সমস্ত মহামারী দূর করে আমাদেরকে শান্তির মুখ দেখাবে। সন্তানের বল এবং সন্তান ভালো থাকার জন্য আমি ষষ্ঠী পূজা করেছি। দুপুরে রাজধানীর বনানীতে দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। আমাদের প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক যেটা নেওয়া দরকার সেই সতর্ক অবস্থায় আছে, আমাদের ফোর্স সতর্ক অবস্থায় আছে। মহাষষ্ঠীতে কৈলাস থেকে মায়ের বাড়িতে আসেন দেবী দুর্গা। মহাষষ্ঠীতে মন্দিরগুলো সেজে উঠেছে উৎসবের আমেজে। ঢাক, ঢোল আর পূজার মাধ্যমে সন্তানদের মঙ্গল কামনায় সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন দেবী দুর্গার আরাধনায়। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা। কিছুটা ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ ক্রিকেট দলের দুই পেসার তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন।
যে কারণে আরেক পেসার রুবেল হোসেনকে দলের সাথে রাখা হয়েছে, এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে রিজার্ভ স্কোয়াডে থাকা আমিনুল বিপ্লবকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি। রুবেলকে রেখেছি বিকজ ওখানে আমাদের দুইটা ফাস্ট বলারের ইনজুরির একটু সমস্যা দেখা গিয়েছে। আপনার তাসকিন এবং সাইফুদ্দিনের ব্যাকটা একটু স্টিভ আছে, সো আমরা কোনো রিস্কটা নিইনি। যদি ওর ইনজুরি না থাকতো তাহলে রুবেলও চলে আসতো। যেহেতু দুবাই আমাদের এখান থেকে আপনার দূরত্বটা বেশি না, আমরা আপনার দিনে দিনে কিন্তু প্লেয়ার পাঠাতে পারবো। আইসিসি ওয়ার্ল্ড কাপে যেটা 15 জনের জন্য যে ফ্যাসিলিটিস থাকে, বাকি যে এক্সট্রা আছে ওদের জন্য কিন্তু ওই ফ্যাসিলিটিসটা সেম থাকে না, বিদায় আমরা ওই ঝামেলায় যেতে চাইনি। আমরা এখানে আল্লাহ না করুক যদি কোনো অঘটন হয়, এখান থেকে প্লেয়াররা খেলার মধ্যে থাকবে, ওরা এখান থেকে জয়েন করবে। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। 50 টাকা কেজির পেঁয়াজ এক সপ্তাহে বেড়ে 75, ঊর্ধ্বমুখী চিনি তেলের দরও 1 মাসের আগে আসার কথা শোনাতে পারছে না মন্ত্রণালয়, শুল্ক প্রত্যাহারে এনবিআরকে অনুরোধ। রূপপুরের পর এবার দক্ষিণাঞ্চলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার কাছে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, সুযোগ পেলে বিনিয়োগ করতে চায় কোরিয়াও। এবং রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুরের দুর্নীতির অভিযোগ তদন্তে কোনো বাধা নেই, শুনানিতে হাইকোর্ট জঙ্গিবাদে মদত ছিল কিনা খতিয়ে দেখার নির্দেশ। এ ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়।